মামলাটা হচ্ছে 2013 সালের তৎকালীন তথাকথিত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটির যে কোর্টটা ছিল, যেটাকে বলা হয় ক্যাঙ্গারু কোর্ট। আন্তর্জাতিক আইনজীবীরা এটাকে এই নামে আখ্যায়িত করেছে। সেই আইনে আমাদের দেশের 6 জন সদ্য সন্তানকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়। সেই আইনে আমাদের অসংখ্য নেতাকে শীর্ষ নেতা আল্লামা দেওয়ার হোসেন সাইদি সহ অনেককেই মৃত্যু সাজা দেওয়া হয়েছে, প্রথমে মৃত্যুদণ্ড, আপিলে গিয়ে সেটা হয়েছে। এই মামলায় অনেকেই সারা জীবন জেলে ছিলেন। মামলা বা ট্রায়াল যেটা হচ্ছিল, এখানে জুডিশিয়াল কিলিং যেটা আমরা বলি, বিচারিক হত্যা। কেন বললাম বিচারিক হত্যা? এই জন্য বলছি, এই মামলায় দায়েরকৃত একজন আসামি চৌধুরী মঈনুদ্দিন ব্রিটিশের আদালতে তার মানহানিকর মামলা। আমরা সবাই জানি ব্রিটিশ আদালত পৃথিবীর আইন এবং স্ট্যান্ডার্ড ন্যায় বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ একটি আদালত হিসেবে স্বীকৃত। সেখানকার আদালত বলেছে এটা জুডিশিয়াল জেনোসাইড। জেনোসাইড বলেছে এখানে একাধিক মানুষ গ্রহণ করা হয়েছে, সে কারণে জুডিশিয়াল জেনোসাইড। এটিএন আজহারুল ইসলাম সাহেব 24-এর 5 আগস্ট পরিবর্তনের পর ওনার মামলা রিভিউ করেছে। ওনার মৃত্যুদণ্ড আদেশ ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আদালত স্বাধীন ছিল, ফেসিবাদী আমলে আদালত স্বাধীন ছিল। সেখানে রাজনৈতিক ফেসিবাদী সরকারের হস্তক্ষেপে এই সাজানো রায় মানুষগুলোকে জুডিশিয়াল কিলিং হয়েছিল। আল্লাহ তাআলা ওনার হায়াত রেখেছেন, মৃত্যুদণ্ড থাকলেও রিভিউটা বাকি ছিল। সেই কারণে রিভিউ পিটিশন উনি দায়ের করেছেন। যখন অন্তর্বর্তীকালীন সরকার আসে, বিচার বিভাগ স্বাধীন হয়। ফুল বেঞ্চের শুনানির পর আদালত অনেকগুলো মন্তব্য করেছে। আদালতের প্রথম মন্তব্য হচ্ছে, ওনার উপর যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এটা আইনসম্মত হয়নি, রাজনৈতিক হস্তক্ষেপ এবং যথাযথভাবে বিচার হয়নি। সাক্ষীর দুর্বলতা আছে, আইনের দুর্বলতা আছে, পক্ষপাতিত্ব আছে, ডিকটেশন আছে। সেই কারণে ফুল বেঞ্চে অ্যাপিলেট ডিভিশনের 7 জন বিচারপতি চিফ জাস্টিসের নেতৃত্বে যে রায় দিয়েছে, এটিএম আজহারুল ইসলাম 1971 সালের কোনো কথিত মানবতা বিরোধী অপরাধে জড়িত নন, তাকে যথেষ্ট আদালত দিয়েছে। এরকম একটি আদালত দ্বারা মানুষকে খুন করা যে জুডিশিয়াল প্রসেস করা হচ্ছে, সেটাকে বাংলাদেশের সিনিয়র আইনজীবীগণ বিতর্কিত আদালত বলেছে। আন্তর্জাতিক আইনজীবীদের একটা সম্মেলন সেমিনার হয়েছিল সিঙ্গাপুরে, সেখান থেকেও এই আদালতগুলোকে মানা করা হয়েছে। এটা আন্তর্জাতিক মানের বিচার হচ্ছে না, এই আইনটাও আন্তর্জাতিক বিচার। সরকার কর্তৃক নিয়োজিত বিচারক, সরকার নিয়োজিত প্রসিকিউটর, সরকারি কর্তৃক নিয়োজিত সাক্ষী, সব অ্যারেঞ্জমেন্ট করে যেহেতু করা হচ্ছে, এখানে ন্যায় বিচার করার সুযোগ নাই। সেই কারণে এই আদালতটাকে বিতর্কিত বলা হচ্ছে। এটা সেই আদালত যে আদালতের মাধ্যমে রায় দিতে গিয়ে স্কাইপকে কেলেঙ্কারি করেছে, এটা আপনারা জানেন, সবাই বিশ্বব্যাপী জানেন। তো সেই আদালতের বিষয়টা বিতর্কিত আদালতে আমাদের সিনিয়র আইনজীবীরা কথা বলেছে। একটা সমাবেশে শাপলা চত্বরে এই বিতর্কিত আদালত বলছিলাম, এই ভিডিও ফুটেজটা হয়তো আপনারা এখনো পাচ্ছেন। বিতর্কিত আদালতে ন্যায় বিচার হওয়া সম্ভব নয়, এটা আমার বক্তব্য নয়, বাংলাদেশের সিনিয়র আইনজীবীরা এটা বলেছেন। এই কোড আনকোড এই বক্তব্যটাকে পলিটিক্যাল উদ্দেশ্যে ইন্টেনশনালি আদালতে নিয়ে আসা হয়েছে। সেই কোর্টে আমার মামলাটা হয়েছিল তখনকার সময়ে যে কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তারা আমরা দায়ী করেছে হলো আদালত অবমাননার মামলা। অর্থাৎ সেখানকার আইনে আর্টিকেল 11 সাব আর্টিকেল 4 যেটা বলা আছে, সেটা আদালতের ক্ষমতা বলে। আদালত আন্তর্জাতিক অপরাধের যে ফৌজদারি অপরাধের বাইরেও যদি কেউ আদালত মনে করে আইনের আওতায় আনা দরকার, সেটা কনভেনিয়েন্স। আমার বক্তব্যটা কোড আনকোড একজন আইনজীবীর বক্তব্য, আমার বক্তব্য ছিল। তথাপি উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করার জন্য আদালত আমার মামলা হয়েছে। এটা মামলাটা একতরফা ছিল, শুনানি সাজা সব ছিল।
2 মাসের মধ্যে সাজা ঘোষণা করা হলো, 3 মাসে আমাকে জেলে পাঠানোর জন্য রায় করা হলো। দ্বিতীয় ছিল 3000 টাকার আর্থিক দণ্ড, ওনারাই আরও কয়েকজন যেন সেখানে একটা কথা উল্লেখ আছে। আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল হই, পরে সারেন্ডার করি সে মামলায়। পরে আমার জামিন হয়, আমি জেলে ছিলাম। তারপরে এই মামলা যেহেতু শেষ হয়ে গেছে এই পর্ব, তখন আমি নিজের থেকে আইনজীবীকে বলেছি এই মামলা যেন আপিল, কারণ আমার উপর ইনজাস্টিস করা হয়েছে, জাতি জানো, ভবিষ্যৎ প্রজন্ম জানো কি অভিযোগটা কেন করেছে। সেই জন্য আমি মাননীয় সুপ্রিম কোর্টে আপিল করেছি। আপিলটা এখন পেন্ডিং আছে, চলমান আছে। ইতিমধ্যে একাধিকবার সিরিয়ালে আসছিল। জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ মামলা থাকায় কেয়ারটেকার সরকার ব্যবস্থা মামলা আর অন্যান্য মামলা, এটি আদার ইসলামের মামলা, এগুলো জাতীয় গুরুত্বপূর্ণ। সেই কারণে এটা সিরিয়ালে থাকলেও প্রায়োরিটির ক্ষেত্রে এটা পিছনে পড়ে, সেভাবে এখনো আদালতে পেন্ডিং আছে। কোনো আদালতের রায় যদি হয়, আপিল যদি চলমান থাকে, সেক্ষেত্রে জামিনে আসামি তার কি নেওয়া যায় না যায় এগুলো আইনি বিষয়। আমার এই ট্রেডিশনালি আমি জানি আইনি বিষয়ে আমি ব্যাখ্যা চাই না, এই ক্ষেত্রেও আমার উপর কোনো ধরনের এখানে হস্তক্ষেপ করার সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে আজকের ঘটনা। আজকের ঘটনা হচ্ছে আমাদের কনস্টিটিউশন SST 2 ঘ, সংবিধানের ধারা নম্বর SST 2 ঘ, সেখানে বলা আছে কোনো ট্রাইব্যুনালে যদি কেউ সাজাপ্রাপ্ত হয় তাহলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত। আর সংবিধানের এই অংশটা এবার আরপিওতে রাজনৈতিক দলগুলো পরামর্শ দিয়েছে, আমরা দিয়েছি, নির্বাচন কমিশন আরপিও অন্তর্ভুক্ত করেছে। এটা একটা কপি পেস্টের মতো। আগেও আইনটা মাদার লতে ছিল, এখন বাংলাদেশের সুপ্রিম ল হলো কনস্টিটিউশন, সংসদীয় সর্বোচ্চ আইন। তার অধীনে যে আইন তৈরি হয়েছে সেটার নাম হলো নির্বাচন পরিচালনার জন্য আরপিও। তো এখন সেই আরপিওতে কোনো ধারা যদি থাকে, আমার জানা মতে SST 2 ঘ সংবিধানের ধারাটাকে আরপিওর 12 নিয়োগ মধ্যে ইনক্লুড করেছে, তাহলে একটা নতুন আইন না, আগের সংবিধানের ধারাটাই এখানে ইনক্লুড করা। তাহলে আমাকে যে শাস্তি দিল ট্রাইব্যুনাল, এটা হলো 11/4। আমি বিষয়টা সুনির্দিষ্ট করে বলছি, যেহেতু জ্ঞানীভাবে আমার নমিনেশন করা হয়েছে, জ্ঞানী ব্যাখ্যাটা আমি 11/4 হলো কোর্টের এখতিয়ার, পাওয়ার অফ দ্য কোর্ট। এই বলে ওনারা আদালত অবমাননার এই ধারায় আমাকে 3 মাসের সাজা দিয়েছিল। আর ইন্টারন্যাশনাল যে কোর্ট আছে, আইন আছে, আমরা ICT যেটা বলছি, এই ICT মামলা 9 ধারায় যখন কোনো মামলা হয়, কথাকে আমরা ক্লিয়ার হলেন, আমারটা হলো 11/4, কিন্তু ICT আইনে হচ্ছে 9 ধারা। 9 ধারা যদি মামলা হয় তাহলে সুনির্দিষ্ট মামলা হইতে হবে, সুনির্দিষ্ট অপরাধের উপর, যেই আসামি এই ক্রাইমগুলো করেছে ফৌজদারি মামলা। নাম্বার 2, এটার উপর তদন্ত হতে হবে, তদন্ত প্রমাণিত হলে একটা চার্জশিট দাখিল করতে হবে। নাম্বার 4, এই দাখিলকৃত চার্জের ভিত্তিতে বিচার হবে কি হবে না, এর জন্য সাসপেন্ড করতে হবে। সাসপেন্ড হওয়ার পরে ট্রায়ালে যাবে, সাক্ষী দ্বারা প্রমাণিত হলে তারপরে রায় হবে। এই 9 ধারার কোনো প্রসেস 9-এর 1, এই 3 ধারা আর্টিকেল 3-তে কোনো ফলো করা হয়নি। ICT অ্যাক্টের এগুলো অনেকগুলো বিধান, এই জন্য একটু